স্কয়ার পক্ষ থেকে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট অ্যান্ড কনসালটেন্সি। তো আমরা একদম ওয়েবিনারের শেষের দিকে আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় নিব আমাদের সম্পর্কে কিছু বলার জন্য, আমাদের কোর্স সম্পর্কে কিছু বলার জন্য। বাট এই সেশনটাতে যারা জয়েন করেছেন, যে এজেন্ডাগুলো আমাদের আছে সেগুলাই আমরা মূলত কভার করা ট্রাই করব। তো আজকে আমাদের এজেন্ডাতে থাকবে পিটির ওভারভিউ নিয়ে, প্রশ্নের টাস্ক যে 22টা টাইপ আছে সেই টাইপগুলো নিয়ে আমরা ডিসকাস করব। প্রতিটা মডিউলের জন্য কি কি স্ট্র্যাটেজিস ফলো করতে হয়, কি কি স্কিল ডেভেলপ করতে হয় সেগুলো নিয়ে কথা বলবো। যে কমন ট্র্যাপস বা মিস্টেকস গুলো আছে সেগুলো আমরা ফাইন্ড আউট করব এবং সেগুলোর জন্য সলিউশন প্রোভাইড করব, এবং একটা রোড ম্যাপ দেখাবো যে কিভাবে প্রস্তুতি নিলে সর্বনিম্ন সময়ে আপনি সর্বোচ্চ স্কোর নিশ্চিত করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা জানি আইএলস এর অল্টারনেটিভ যে টেস্ট পিটিই, সেটা মানে আস্তে আস্তে মানুষের কাছে খুব পরিচিত হয়ে যাচ্ছে, এবং এটার প্রতি মানুষের যে কিউরিওসিটি বা মানুষের যে কৌতূহলটা, কি কি কারণে মূলত মানুষ পিটি কে কনসিডার করছে আইএলস এর অল্টারনেটিভ হিসেবে। আইএলস তো এখনো চলে যায়নি, আইএলস তো এখনো আছে, হয়তো পেপার বেসটা চলে যাচ্ছে এই মাসের পরে, ফেব্রুয়ারি থেকে কম্পিউটার ডেলিভার্ড হয়ে যাবে। এটাও একটা কম্পিউটার টেস্ট, পিটিটা পুরোটাই হচ্ছে কম্পিউটার বেসড একটা টেস্ট। সো মানুষজন আসলে যখন কম্পেয়ার করবে আইএলস এর সাথে, তখন কোন ফ্যাক্টর গুলার বেসিসে তারা ডিসিশন নেবে যে আমার আইএলস না করে পিটিতে সুইচ করাটা বেটার। তো তার মধ্যে একটা হচ্ছে এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, এবং যত দিন যাচ্ছে তত বেশি পরিমাণে ইউনিভার্সিটিজ, বেশি পরিমাণে কান্ট্রিজ পিটিকে রেকগনাইজ করছে। একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বা স্কোরের দিক দিয়ে রেকগনাইজ করা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট রিজন। রেজাল্টটা কম্পারেটিভলি অনেক দ্রুত আসে, যেহেতু এখানে কোনো মানে হিউম্যান ইনভলভমেন্ট আপাত দৃষ্টিতে নেই। আমরা বলবো হিউম্যান ইনভলভমেন্ট কখন আসে সেটা নিয়ে বলবো। তো দেখা যাচ্ছে যে এআই স্কোর করছে, আপনি খুব দ্রুত রেজাল্টটা পেয়ে যাচ্ছেন, পরীক্ষার পরদিনই রেজাল্ট পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এখানে মানে সিস্টেমের কাছ থেকে আপনি স্কোরটা আনতেছেন, যার কারণে হচ্ছে আপনার কোনো বায়াস স্কোরিং হচ্ছে না। আইএলস এর ক্ষেত্রে যেরকমটা দেখা যায় যে এক্সামিনারের সাইকোলজির উপরে ডিপেন্ড করে অনেক সময় ভালো স্টুডেন্টও তার টার্গেট স্কোর অ্যাচিভ করতে পারে না। তো এরকমটা হওয়ার চান্সেস খুবই কম, কারণ এখানে আপনি টোটাল জিনিসটা আপনার একটা সফটওয়্যার আপনাকে জাজ করবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের যত ইনফরমেশন, এই যে আমরা পিটি সম্পর্কে যে কথাবার্তাগুলো বলবো, যাদের অলরেডি ইচ্ছা আছে পিটি কোর্স করার বা পিটি পরীক্ষা দেওয়ার, তারা কিন্তু নিজে থেকেই মানে আমাদের নিজে থেকেই উচিত যে কিছু রিসার্চ করবো ব্যাকএন্ডে। অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে পিয়ারসনের, pearsonpt.com, এখানে গিয়ে আপনি এই যে লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো আমাদের ওয়েবিনার শেষে গ্রুপে, এই লিঙ্কটা আপলোড করে দেবো। আপনারা এই লিঙ্কে গিয়ে মানে পিটি সম্পর্কে আপনাদের যা কিছু জানার ইচ্ছা সবই মোটামুটি আপনি এখানে গিয়ে পেয়ে যাবেন। এই যে কোন কোন কান্ট্রি অ্যাকসেপ্ট করে, দেন হচ্ছে পিটি কেন চুজ করা উচিত, রাইট? তো যত ধরনের ইনফরমেশন আপনার দরকার পিটিটা করবেন, এই ডিসিশনে আসার আগে আপনার যত ধরনের ইনফরমেশন লাগবে সমস্ত ইনফরমেশন আপনি এই লিঙ্কে পেয়ে যাবেন। তো লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে প্রোভাইড করে দেবো। এই যে কোন কোন কান্ট্রি অ্যাকসেপ্ট করে, কোন রিজিয়নে, কোন ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করে, আপনি এখানে জাস্ট সিটির নাম বা কান্ট্রির নাম বা যে কান্ট্রিতে যেতে চান সেই কান্ট্রির নাম লিখে সার্চ দিলে আপনার লিস্টটা চলে আসবে কোন কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, এবং সেটার মধ্যে যদি আপনার পছন্দ করা ইউনিভার্সিটিটা থাকে তাহলে ডেফিনেটলি আপনি প্রিপারেশন নিয়ে 1 মাসের একটা শর্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষা বসে যেতে পারবেন। এই যে আমাদের সমস্ত ইউনিভার্সিটি লিস্টগুলো দেওয়া আছে, আপনি ইউনিভার্সিটির নাম লিখেও সার্চ করতে পারবেন। তারপর যদি আপনার কোথায় টেস্ট সেন্টার আছে, আপনারা জানেন যে সিলেটে অলরেডি পিটির এক্সাম ভেন্যু চলে আসছে। সো কোথায় আপনি এক্সাম দিবেন, কত টাকা ফি পড়বে এক্সামের, এই সমস্ত জিনিসগুলো আপনি এই যে লিঙ্ক আছে এখান থেকে গিয়ে নিজেই দেখে নিতে পারবেন। ইটস অল সেম। তো আপনারা হচ্ছে একটু ব্যাকএন্ড রিসার্চ করবেন। আমরা হচ্ছে বাংলাদেশ থেকে দেখতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের জন্য এই যে $220 হচ্ছে একাডেমিকের ফি। আইএলস এ যেরকম একাডেমিক জেনারেল ট্রেনিং আছে, পিটিতে এরকম একাডেমিক এবং কোর থাকে, এই দুইটা টাইপের এক্সাম আছে। বাট প্রিপারেশনে খুব একটা হেরফের নেই, সাধারণত কন্টেন্ট গুলো দেখা যায় একাডেমিকের জন্য ইউনিভার্সিটি রিলেটেড টাস্কগুলো থাকে, আর কোরে হচ্ছে জেনারেল টাস্কগুলো, ওয়ার্ক রিলেটেড এইরকম কাজগুলো থাকে। আদারওয়াইজ অলমোস্ট সবকিছুই সেম। তো টেস্টের লোকেশনটা সিলেটের যে এক্সাম ভেন্যুটা আছে সেটা আমরা একটু দেখি, সেটার অ্যাড্রেসটা একটু দেখি।
তো আপনারা হচ্ছে সিম্পলি এখানে গিয়ে আপনি সিলেটে পরীক্ষা দিতে চাচ্ছেন, সার্চ দিবেন সিলেট লিখে। তাহলে কোন এই যে 10 তারিখে সিট আছে, সো এখান থেকে আপনি এক্সাম কত তারিখে দিতে চাচ্ছেন চুজ করতে পারবেন, টাইমটা চুজ করে বুক করে ফেলতে পারেন। বুক করার সময় আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পেমেন্ট করবেন, আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। ওকে, অ্যাড্রেসটা হচ্ছে সিম্ফনি হাইটস, জিন্দাবাজারের বারুদখানায়। আর মোটামুটি আপনি এই লিঙ্কে গিয়ে আপনার এক্সাম সম্পর্কিত যা কিছু জানার, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনি এই লিঙ্কটা থরলি যদি একটু রিসার্চ করেন তাহলে আপনার সব ইনফরমেশন পেয়ে যাবেন। আমাদের মোটামুটি কথা হচ্ছে যে মেইন এক্সামে যাওয়ার আগে আপনি যখন রেডি হবেন, প্রিপারেশনটা নেবেন, সেক্ষেত্রে আপনার কিভাবে আগানো উচিত, কোন ধরনের স্ট্র্যাটেজিস ফলো করা উচিত, টেমপ্লেট ইউজ করা উচিত কিনা, এই বিষয়গুলো মূলত আমরা আজকে কথা বলবো। সো এই লিঙ্কটা আপনারা নিজ দায়িত্বে এই ক্লাসের পরে, সেশনের পরে আপনারা একটু ভিজিট করবেন। তো আমরা মুভ করছি আমাদের স্লাইডে। যখন আপনি এক্সাম দিবেন তখন আপনি আপনার স্কোরটা এরকম আপনার পোর্টালের মধ্যে, পিয়ারসনের যে অ্যাকাউন্টটা একটু আগে বললাম করবেন, সেই অ্যাকাউন্টে আপনি পিয়ারসনের পোর্টালে এরকম একটা রিপোর্ট কার্ড দেখতে পারবেন। এবং যারা হচ্ছে ইউকেভিআই পিটি দিবেন তাদের এই জায়গায় আরেকটা নাম্বার থাকবে, সিএলটি নাম্বার। ওই নাম্বারটা হচ্ছে যারা ইউকেভিআই দিবেন। আর এটা হচ্ছে ধরেন আমাদের আইএলস এর যেরকম স্ট্যান্ডার্ড এবং ইউকেভিআই আছে, ঠিক কিভাবে পিটিতে তো আপনি ইউকেতে যদি যেতে চান ইউকেভিআই টেস্টটা দিতে পারবেন। সবকিছু সেম, জাস্ট আপনার এই জায়গায় একটা এক্সট্রা নাম্বার থাকবে, ইউকেভিআই নাম্বার যেরকম থাকে এসিএলটি নাম্বারটা থাকবে। আপনার ওভারঅল স্কোর দেখাবে, ইন্ডিভিজুয়ালি 4টা মডিউলের জন্য স্কোরিং গুলো থাকবে, আপনার ডিটেলস গুলো থাকবে। এই হচ্ছে আমাদের মানে টেস্ট রিপোর্ট ফর্ম যেটা বা স্কোর রিপোর্ট যেটা, সেটার চেহারা। তো পিটিতে স্টুডেন্টরা সাধারণত কেন খারাপ করে বা পিটি পরীক্ষাটা একাধিকবার যারা দেন তাদের মানে মতামত অনুসারে, প্রথমত হচ্ছে যদি আপনি একটা পরীক্ষা দেবেন, তো পরীক্ষার যদি স্পেসিফিক স্টাইলে রেডি না হন, এক্সামের জন্য রেডি না হন, স্ট্র্যাটেজিগুলো ঠিকভাবে ফলো না করেন, তাহলে তো আলটিমেটলি আপনার পরীক্ষা প্রস্তুতিও হয়নি। তো খারাপ প্রস্তুতি নিয়ে পরীক্ষাতে বসলে তো পরীক্ষা ভালো হবে না, হওয়ার কথা না। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমরা যে কোনো একটা মানে পরীক্ষার জন্য এখন অনেক রিসোর্সেস আছে, অনলাইন রিসোর্সেস, যেগুলো হচ্ছে ইউটিউবের টিউটোরিয়াল থেকে স্টার্ট করে অনেক ওয়েবসাইটে, অনেক ব্লগে মানুষজন নিজের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স শেয়ার করছেন। তো আপনি যদি সেগুলো আপনার জন্য ইফেক্টিভ কিনা বা আসলে আপনার স্কোর বুস্ট করবে কিনা সেটা জাজ না করে ফাইনাল এক্সামে গিয়ে সেটাই মানে অ্যাপ্লাই করে ফেলেন বা র্যান্ডম প্র্যাকটিস করেন, আপনি কোনো একজন গাইডের আন্ডারে না থেকে র্যান্ডম প্র্যাকটিস করে যাচ্ছেন, তখন দেখা যাবে যদি স্ট্র্যাটেজিটা ভুল হয়, আপনি সেই ভুল স্ট্র্যাটেজিটা বা ভুল জিনিসটা এত বেশি পরিমাণ প্র্যাকটিস করলেন যে আপনার আয়ত্তে চলে আসলো, পরবর্তীতে আপনি সেটাকে সরিয়ে সঠিক স্ট্র্যাটেজিতে আসা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই কারণেও অনেকের দেখা যায় যে ভালো স্কোর আসে না, র্যান্ডম প্র্যাকটিস করার কারণে, কোনো সিকোয়েন্স বা কোনো মানে গাইডলাইন, স্টাডি প্ল্যান ফলো না করে যদি প্র্যাকটিস করেন। টাইম ম্যানেজমেন্ট আরেকটা ইস্যু, প্রত্যেকটা পরীক্ষাতে আপনি লাইফে যত পরীক্ষা দিবেন সব পরীক্ষাতেই টাইম ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা স্কিল যেটা অবশ্যই সেই এক্সামের ফরম্যাট অনুযায়ী রেডি হতে হয়। যদি আপনার টাইম ম্যানেজমেন্টটা প্রপার না থাকে তাহলে দেখা যাবে যে প্রশ্নতে মার্কস বেশি ক্যারি করে সেগুলাতে আপনি যেতেই পারছেন না, পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো এরকমটা যাতে না হয় এজন্য আপনার প্রিপারেশনের শুরু থেকেই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আয়ত্তে আনতে হবে, এবং সেটার জন্য তো ডেফিনেটলি মক টেস্ট দিতে হবে, সেকশনাল টেস্টগুলো দিতে হবে, এবং এরই মধ্য দিয়ে আপনি আস্তে আস্তে মেইন এক্সামের জন্য 100% রেডি হবেন। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের যে পিটির স্কোরিংটা কিন্তু আইএলস এর মতো না। আইএলসটা যেরকম অনেক স্ট্রেট ফরওয়ার্ড, যে আপনার কোন মডিউলে কত স্কোর একদম মানে সবগুলাতে অ্যালাইন করা, বাট পিটিতে দেখা যাচ্ছে যে আপনার স্কোরিংটা একটা মডিউলের স্কোর গিয়ে অন্য মডিউলে মানে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। আমি একটু আপনাদেরকে দেখাই। আমাদের স্কোরিংটা হচ্ছে, ধরেন এই হচ্ছে আমাদের টোটাল 22টা প্রশ্নের টাইপ। তো স্কোরিংটা হয় কি, ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন স্পিকিং, রাইট? তো এই যে প্রশ্নের টাইপ এটা হচ্ছে স্পিকিং এর টাইপ। তো স্পিকিং এর টাইপে আপনার দেখা যাচ্ছে স্পিকিং এ মার্কস থাকবে 18 আর লিসনিং এ হচ্ছে 17.1, মানে প্রায় কাছাকাছি হচ্ছে। পরীক্ষা দিচ্ছেন স্পিকিং অথচ আপনার মার্কস গিয়ে জমা হচ্ছে লিসনিং মডিউলে। এটা এরকম কিন্তু আইএলস এ নাই। আইএলসটা হচ্ছে একদমই সেপারেট মডিউল, একটার সাথে আরেকটার কোনো রিলেশন নাই। বাট এখানে যে স্কোর ডিস্ট্রিবিউশনটা সেটার কারণে আপনি হচ্ছেন যে
মানে আসলে কতটুকু স্পিকিং এর জন্য রেডি হয়েছেন সেটা আলাদা করে বলতে পারবেন না, কারণ একটার সাথে আরেকটা কানেক্টেড। তো এই যে ব্যাপারগুলা, এগুলা যদি আগে থেকে আপনি ক্রিস্টাল ক্লিয়ার না থাকেন, কোন টাস্কে আপনার কোথায় কন্ট্রিবিউট করছে স্কোরটা, এটা যদি ক্লিয়ারলি আপনি না জানেন বা এটাকে যদি আপনি ইগনোর করেন, তাহলে দেখা যাবে যতই প্র্যাকটিস করছেন আপনার কিন্তু কোথায় বেশি ফোকাস দেওয়া উচিত, কোথায় প্রায়োরিটি দেওয়া উচিত, এই জায়গাগুলোতে আপনার মানে গ্যাপ থেকে যাবে। তো হচ্ছে আমি ক্লাসের পরে এই যে পিডিএফটা আছে এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, তাহলে আপনারা হচ্ছেন প্রিপারেশনের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন, এবং যেগুলাতে আমাদের হাই প্রায়োরিটি কোয়েশ্চেন টাইপ যেগুলো, সেগুলোতে একটু বেশি ফোকাস করবেন, তাহলে আপনার ওভারঅল প্রিপারেশনটা ভালো হবে। তো মুভ করছি আমাদের স্লাইডে। তো গেল আমাদের স্কোরিংটা ভালো মতো বুঝতে হবে, না হলে দেখা যাবে আমাদের প্রপার প্রিপারেশন হচ্ছে না। এবারে আমরা একটু এক্সামটা কিভাবে হয় সেটার একটু ওভারভিউ নিয়ে কথা বলি। তো এক্সাম কিভাবে হয়, আমাদের আইএলটিএস এ যেরকম রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং 4টা মডিউল, এখানে আপনারা দেখলেন যে টেস্ট রিপোর্টের মধ্যে, স্কোর রিপোর্টের মধ্যে আপনি দেখছেন যে রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, বাট পরীক্ষাটা হবে আপনার 3টা পার্টে। প্রথম পার্টটা থাকবে আপনার স্পিকিং অ্যান্ড রাইটিং, পরের শুরু হবে রিডিং অ্যান্ড দেন হচ্ছে লিসনিং। তো এই জায়গায় আপনি ধরেন একটু আগে যেটা দেখলেন যে স্পিকিং এর একটা প্রশ্নের মার্কসটা কিন্তু লিসনিং এ গিয়ে কন্ট্রিবিউট করছে। তো এইভাবে ইন্টিগ্রেটেড স্কিলটা থাকবে। পাশাপাশি হচ্ছে আইএলটিএস এ কোনো নেগেটিভ মার্কিং নাই, বাট এখানে হচ্ছে আপনার 3টা প্রশ্নের মধ্যে 22টা টোটাল প্রশ্ন, এর মধ্যে 3টা প্রশ্নে নেগেটিভ মার্কিং থাকবে, যেগুলো হচ্ছে রিডিং এর মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, লিসনিং এরও আরেকটা মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার থাকে, এবং হচ্ছে লিসনিং এর হাইলাইট এন্ড কারেক্ট ওয়ার্ডস। এই যে 3টা প্রশ্নের টাইপ, এই 3টাতে নেগেটিভ মার্কিং থাকে। এগুলাতে আপনি সময় নষ্ট করলে দেখা যাবে যেগুলাতে বেশি মার্কস ক্যারি করে সেই প্রশ্নগুলা পর্যন্ত যেতেই পারছেন না, টাচ করতে পারছেন না। যার কারণে হচ্ছে আপনি শুরু থেকেই যদি আপনার ফার্স্টে তো আপনাকে টার্গেট সেট করতে হবে যে আমার কত চাই। আমরা যেরকম আইএলটিএস এ বলি আমার 6.5 লাগবে, 7 লাগবে, আপনার কত চাই। পিয়ারসনের যে পিটিটা আছে সেখানে 10 থেকে 90 পর্যন্ত স্কোর থাকে। তো আপনি যে দেশে যাবেন সেই দেশের ওয়েবসাইটে গিয়ে তাদের রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার ওইখানে কত নেয়, 55, 60 কত হলে আপনার মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যায়, এটা আগে দেখে আসবেন। তারপর হচ্ছে প্র্যাকটিস করার সময় এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার যদি 60 লাগে তাইলে প্র্যাকটিসে আমি যাতে 60টাকে কনসিস্টেন্টলি প্রতিটা টাইপের মধ্যে আমি 60 এনশোর করতে পারি। এভাবে আপনার প্রস্তুতিটা আগাবে। তো পিটি এক্সামে যে 22টা টাইপ নিয়ে আমরা একটু আগে কথা বললাম, পিডিএফটা তো আমি দিয়ে দিব আপনাদেরকে। আরেকটা জিনিস আপনারা হচ্ছেন দেখবেন, আমরা একটু পরে পোর্টালে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে স্পিকিং অ্যান্ড রাইটিং এ আপনার টাইমিংটা হচ্ছে 76 থেকে 84 মিনিটস, এটা পিয়ারসনের ওয়েবসাইট থেকে নেয়া। তো পরীক্ষাটা শুরু হবে একটা পার্সোনাল ইন্ট্রোডাকশন দিয়ে। পার্সোনাল ইন্ট্রোডাকশনে কোনো মার্কস নাই, যার কারণে এটা কোনো প্রশ্নের নাম্বার না। পার্সোনাল ইন্ট্রোডাকশনটা কি, আপনি নাম বলবেন, কোথা থেকে আসছেন, কি করেন, মানে আপনার সম্পর্কে কিছু কথাবার্তা বলবেন। এই জিনিসটা কেন তারা নেয়, যেহেতু আপনার পরীক্ষাটা একটা সফটওয়্যার নিবে, তো ওইখানে আপনি কোথা থেকে আসছেন, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড একটা টেস্ট, আপনি কোথাকার মানুষ এটা বোঝা যাবে এই যে পার্সোনাল ইন্ট্রোডাকশনের মধ্যে। তো যখন একজন স্টুডেন্ট পার্সোনাল ইন্ট্রোডাকশনটা দিবেন তখন অটোমেটিকলি সিস্টেম ডিটেক্ট করে ফেলবে যে আপনি কোন এলাকার মানুষ। কোন এলাকা বলতে আপনি এশিয়ান মানুষ কিনা, কারণ আমাদের সবার কিন্তু ইংলিশে কথা বলার অ্যাকসেন্ট ডিফারেন্ট। তো আপনি ইউরোপিয়ান হলে একরকম মার্কিং হবে, এশিয়ান হলে আরেক রকম মার্কিং হবে, মানে এই ব্যাপারগুলা সিস্টেম যাতে আগে থেকে বুঝতে পারে যে আপনি কোন রিজিয়নের মানুষ, এবং সেভাবে আপনার যাতে পরবর্তীতে প্রশ্নগুলা আসে এবং স্কোরিংটা করা হয়, এই জন্য পার্সোনাল ইন্ট্রোডাকশন পার্টটা রাখা হয়েছে। এটাতে কোনো মার্কস নাই। তো আপনি যা খুশি যেভাবে খুশি আপনি জাস্ট একটু বলে যাবেন। এটা আমাদের ক্লাসের শুরুতেই আমরা পার্সোনাল ইন্ট্রোডাকশন তো সবাই পারে, যে কোনো ইন্টারভিউতে যে কোনো কিছুতে জাস্ট আপনি নিজের সম্পর্কে কয়েকটা সেন্টেন্স বলবেন। এরপরে আপনার এইরকম প্রশ্নগুলো আসা শুরু করবে। এখন এই জায়গায় আমরা দেখছি যে প্রশ্নগুলোর নাম লেখা, মানে রিড অ্যালাউড একটা প্রশ্নের টাইপ, রিপিট সেন্টেন্স একটা প্রশ্নের টাইপ, কিন্তু এগুলা একাধিকবার আসবে। কিভাবে আসবে, আমি একটু আগে যে আপনাদের পিডিএফটা দেখালাম, রিড অ্যালাউড আপনার 6-7টা প্রশ্ন পেতে পারেন, রিপিট সেন্টেন্স 10-12টা আসবে, ডেসক্রাইব ইমেজ হচ্ছে 5-6টা থাকতে পারে। তো এগুলো হচ্ছে কতটা প্রশ্ন আপনার থাকবে এই টোটাল পরীক্ষার মধ্যে, সেটার একটা লিস্ট। তো হচ্ছে যে আপনি এই প্রশ্নগুলা, স্পিকিং এন্ড রাইটিং এর প্রশ্নগুলা যাই আসবে সেগুলো আপনি সলভ করবেন
এই রেঞ্জের মধ্যে আপনি সলভ করার জন্য টাইম পাবেন 76 থেকে 84 মিনিটস এই রেঞ্জের মধ্যে। তারপর আপনার পার্ট 2 শুরু হবে, যেটা রিডিং, যেখানে আপনাকে 5 ধরনের প্রশ্ন সলভ করতে হবে। এটা আপনাকে স্কিপ করতে হবে। ওকে, তো এখানে আপনি মোটামুটি আধা ঘন্টা সময় পাবেন রিডিং এর জন্য, এন্ড দেন আপনার শুরু হবে লিসনিং এক্সাম, এবং লিসনিং এর ক্ষেত্রে আপনি আধা ঘন্টা থেকে বেশি সময় পাবেন এই 8টা প্রশ্নের টাইপগুলা সলভ করতে হবে। করছি স্পিকিং এর মডিউলের মধ্যে যে প্রশ্নের নামগুলো দিলাম সেগুলোরই শর্ট ফর্ম, রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডেসক্রাইব ইমেজ। এই প্রত্যেকটা জিনিসের ফোকাস হচ্ছে আপনি কত ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন এবং আপনার উচ্চারণটা বা আপনার প্রনাউন্সিয়েশনটা কতটা ভালো, কতটা ক্লিয়ার, সেটার উপরে মূলত স্কোরিংটা করা হবে। আপনি যখন রেডি হবেন এক্সামের জন্য তখন ডেফিনেটলি একটা সফটওয়্যারের মধ্যে বা পোর্টালের মধ্যে প্র্যাকটিস করবেন, তো সেখানেও আপনি দেখতে পারবেন আপনার ফ্লুয়েন্সির অবস্থা কি, আপনার প্রনাউন্সিয়েশনের অবস্থা কি। যে প্রশ্নের টাইপটাতে আপনি বেশি সাফার করছেন সেগুলো একাধিকবার প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসতে হবে। আর আরো একটা বিষয় হচ্ছে যে এই সমস্ত সফটওয়্যারের মধ্যে আপনি প্রেডিকশন ফাইল পাবেন, একাধিকবার এসেছে এমন প্রশ্নগুলো যদি বেশি বেশি রিপিট করেন তাহলে কমন পড়ার চান্সও আছে, যেটা মানে একটা অ্যাডভান্টেজ বলা যায়, অনেকেই কমন পাচ্ছে। তো স্পিকিং মডিউল গেল। রাইটিং এ আমরা যেরকম আইএলটিএস এ এসে লিখি ঠিক কিভাবে এখানে এসেও লিখতে হবে। আর আরেকটা প্রশ্নের টাইপ হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট। তো এই টাইপগুলো আমরা মানে কিভাবে সলভ করব, কিভাবে লেখা উচিত। এসেতে আমাদের 200 থেকে 300টা ওয়ার্ড লিখতে হবে। তো এক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে, যেহেতু সিস্টেমকে বলে দেওয়া হয়েছে যে স্টুডেন্ট এই এসেটা 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লিখবে। তো কেউ যদি 199টা ওয়ার্ড লিখে সাবমিট করে দেয় তাহলে সে 0 পাবে। আবার কেউ যদি 301টা ওয়ার্ড লিখে ফেলে তাহলেও 0 পাবে। তো এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে অনেকেই ইগনোর করে, যার কারণে ভালো পরীক্ষা দিয়েও রেজাল্ট আসে না বা ভালো স্কোর আসে না। সো এই ব্যাপারগুলোতে খুবই ক্লিয়ার থাকতে হবে যে আমরা একজন মানুষের সামনে, হিউম্যান একজন এক্সামিনারের সামনে যেভাবে নিজেকে প্রেজেন্ট করব, বিশেষ করে আইএলটিএস এর এক্সামে, পিটিইতে কিন্তু আমরা সেই একই প্রস্তুতি বা একই লেভেলে প্রিপারেশন নিয়ে গেলে হবে না। জিনিসটা ডিফারেন্ট। মানে আপনি ধরেন মুসলিম যারা আপনারা ভালো বুঝবেন, আপনি যদি ফজরের টাইমে আসরের নামাজ পড়েন তাহলে যেমন আপনি আসরের নামাজ পারেন কিন্তু তারপর আপনার কাজে দিবে না, ঠিক একইভাবে হচ্ছে আপনি যদি আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে গিয়ে হুট করে পিটিইতে বসে যান কোনো পিটির প্রিপারেশন না নিয়ে, তাহলেও আপনার ভালো স্কোর আসবে না। কারণ ইংলিশ জানলেই কিন্তু আপনি এই জায়গায় ভালো করতে পারবেন না। আপনাকে জানতে হবে যে আমি সফটওয়্যারের কাছ থেকে কিভাবে আমার স্কোরটা নিয়ে আসবো। এটা এই যে স্ট্র্যাটেজিস গুলা, এগুলো আপনাকে শিখতে হবে এবং শিখে প্রপারলি প্র্যাকটিসের থ্রুতে আয়ত্তে আনতে হবে। তারপরে আপনি কনফিডেন্স পাবেন যে না, আমি এক্সামে ভালো স্কোর করতে পারবো। এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, পিটির যে পিয়ারসনের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে তারাও কিন্তু মক টেস্ট নেয়। তো সেগুলো অনেক এক্সপেন্সিভ। তো যাদের হচ্ছে যে একদম মানে কনফিডেন্স পাচ্ছেন না, বা যারা অলরেডি পিটির প্রিপারেশন নিয়ে নিছেন, এখানে যারা আছেন পিটির প্রিপারেশন নিয়ে নিছেন, পরীক্ষা দিতে চাচ্ছেন, তো আপনারা কনসিডার করতে পারেন যে অফিসিয়াল যে মক টেস্টটা তারা নিবে বা যে এআই সেই স্কোরিংটা করবে, মকের স্কোরিংটা করবে, সেটাই হচ্ছে আপনার ফাইনালের স্কোর দেবে। এটা কেন বলছি, কারণ আপনি প্র্যাকটিসের জন্য যে সমস্ত ওয়েবসাইটে যাবেন, যে সমস্ত ওয়েবসাইটে আপনি প্র্যাকটিসের জন্য যাবেন, ধরেন আমি এখানে একটা প্র্যাকটিস পোর্টাল হচ্ছে পিউনি আর একটা হচ্ছে আলফা। ওকে, এই দুইটা হচ্ছে মোটামুটি সবচেয়ে বেশি পপুলার। তো এইগুলাতে আপনি প্র্যাকটিস করলে দেখা যাবে কারো কারো ক্ষেত্রে যে স্কোরটা আসছে প্র্যাকটিসের মধ্যে, ফাইনাল এক্সামে গিয়ে তার চেয়ে বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। কারণ এখানে এরা যে এআই গুলা ট্রেন আপ করেছে বা ইউজ করেছে, সেম এআই কিন্তু পিয়ারসন ইউজ করছে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি খুব ইচ্ছা থাকে যে না আমি ফাইনালের আগে আসলেই 100% রেডি কিনা সেটা জানবো, তাহলে হচ্ছে আপনারা পিয়ারসনের মক টেস্ট দিতে পারেন। এখন আমরা মুভ করি আমাদের নেক্সট স্লাইডে। তো যেটা বললাম যে স্পিকিং এর ক্ষেত্রে আপনার ফ্লুয়েন্সি প্রনাউন্সিয়েশনটার উপরে ফোকাস থাকতে হবে, আর রাইটিং এর ক্ষেত্রে ডেফিনেটলি আপনার গ্রামার ম্যাটার করবে। গ্রামার ভালো মতো শিখতে হবে। বেসিকে যারা অনেক উইক তাদেরকে আসলে একটা ভালো লেভেলের স্ট্রাকচার ইউজ করতে হবে, আদারওয়াইজ এক্সামে আপনারা এক বসায় মানে একটা ভালো এসে জেনারেট করা অনেকটা ইম্পসিবল। আমরা তো আর প্রফেশনাল রাইটার না, তো হুট করে যখন একটা বিষয় নিয়ে আমাদের লিখতে হয় তখন কিন্তু আগে থেকে আমাদের প্রিসেট কিছু সেন্টেন্স বা টেমপ্লেট বা স্ট্রাকচার যেটাই বলেন যদি না থাকে, তাহলে আপনি হঠাৎ করে একটা ভালো লেভেলের এসে জেনারেট করাটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে হবে। পিটি ইজি, বাট এই জিনিসটাকে ইজি করতে হয়। মানে অটোমেটিক ইজি শুনে আপনি গিয়ে বসে গেলেন, বা যারা আইএলটিএস থেকে অনেক অনেক গুণ সহজ বলে চিল্লান, তাদেরকে আসলে একটা মক টেস্টে বসানো উচিত, কারণ তারা কত স্কোর মানে অ্যাচিভ করেন উইদাউট প্রিপারেশন, এটা দেখার বিষয়। কারণ একদম জিরো প্রিপারেশন নিয়ে কোনো পরীক্ষাতে কখনো আপনি ভালো করতে পারবেন না, যত সহজ হোক না কেন। জিনিসটা আপনি কম্পেয়ার করছেন যে সিস্টেম আমাকে স্কোর দিবে, সিস্টেমকে ট্রিক করাটা ইজিয়ার। সো এই জিনিসটাকে আয়ত্তে আনতে হবে, স্ট্র্যাটেজিগুলা ফলো করতে হবে।
তো এটার ব্যাপারে আমাদের এক্সট্রা কেয়ারফুল হতে হবে এবং স্পেলিং এর জন্য আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিট প্রোভাইড করি, রেডি করাই এবং স্পেলিং যাতে ওনারা একুরেটলি শিখেন সেই জন্য আমাদের স্পেলিং টেস্টগুলো থাকে। আর টাইপিং এর জন্য যেটা বলবো, প্রথম দিনই যখন আমাদের এখানে কোনো একজন স্টুডেন্ট ভর্তি হতে আসেন, প্রথম দিনই আমরা 10 মিনিটের একটা শর্ট সেশন নেই, যেখানে হচ্ছে টাইপিং ভীতি দূর হয়ে যায়। যারা কোনোদিনও কম্পিউটার ধরেন নাই, 5-7টা ওয়ার্ডের উপরে লিখতে পারেন না, তারাও দেখা যায় প্রথম দিনই 25টা ওয়ার্ড লিখতে পারেন। এবং আপনি শুনবেন যে অনেক জায়গায় বলা হয় পিটিতে ভালো করার জন্য মিনিটে আপনি 7টা ওয়ার্ড লিখলে হয়, 8টা ওয়ার্ড লিখলে হয়। বাট আমি যেটা মনে করি, আপনি যদি এইভাবে চিন্তা করেন যে প্রতি মিনিটে আমি এতটা ওয়ার্ড লিখলে সেফ, কারণ আমার এক্সাম টাইম এত, তো আপনি ভাববেন কখন, ব্রেইনস্টর্মিং করবেন কখন, রিভিশন দিবেন কখন? তো ব্যাপারটা হচ্ছে আপনাকে মোটামুটি 25 থেকে 30 ওয়ার্ড প্রতি মিনিটে লিখতে পারেন, এই রেঞ্জের এবিলিটিটা অটোমেটিকলি আপনার চলে আসবে। আপনি যখন প্র্যাকটিস করবেন অটোমেটিকলি চলে আসবে, এবং এটা প্রথম দিনই আপনাকে নিশ্চিত করতে হবে যে আমি 25টা ওয়ার্ড প্রতি মিনিটে টাইপ করতে পারি। এটা আপনাকে প্রথম দিনই কনফার্ম করতে হবে, একদম পিটি জার্নির শুরুর দিনই। অ্যান্ড এটা খুবই সহজ একটা কাজ। ওকে, জাস্ট আপনাকে কেউ একজন মোটিভেট করবেন, সাহস দিবেন, প্ল্যাটফর্মটা দেখায় দিবেন, কিভাবে টাইপিংটা করবেন, প্র্যাকটিস ওয়েটা দেখায় দিবেন। দ্যাটস ইট। আপনি জাস্ট খুব হেসে খেলে 25টা 30টা ওয়ার্ড মিনিটে লিখতে পারবেন। এটা নিয়ে টেনশনের কোনোই কারণ নাই। সো লেটস মুভ। যে মিস্টেকগুলা অলরেডি আমি বলে ফেলছি ফাঁকে ফাঁকে। 7ই আগস্টের আগে, 2025 সালে 7ই আগস্টের আগে পিটিটার ফরম্যাটটা একটু ডিফারেন্ট ছিল। আমি যখন আমার পিটির ব্যাপারে আমার প্রথম হাতে খড়ি হয়েছিল 2016 সালে, যখন আমি পিটি প্রিপারেশন নেই। সিলেটে এক্সাম সেন্টার না থাকার কারণে আমি পিটি পরীক্ষা দিইনি, আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম। তো হচ্ছে যে তখনকার যে টেমপ্লেট গুলা ইউজ করা হতো বা তখন যে সিস্টেমটা ছিল পিয়ারসনের, এটা এখন মানে টোটালি ডিফারেন্ট। এবং প্রতিনিয়ত এই যে টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট যে সিস্টেমগুলো থাকে, প্রতিনিয়ত প্রতিদিনই এগুলা পরিবর্তন হচ্ছে। আমাদের কিছু করার নাই, সো পরিবর্তনের সাথে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। তো আপনি যখন পুরোনো একটা টেমপ্লেট যেটা অলরেডি পিয়ারসন রেড ফ্ল্যাগ করে রেখেছে সেটা ইউজ করবেন, ডেফিনেটলি আপনার স্কোর ভালো আসবে না, রেজাল্ট আটকায় দেবে, 5 দিনে স্কোর পাবেন না, হিউম্যান চেকিং এ চলে যাবে, এরকম অনেক ইস্যুস আসবে। সো আপনাকে জানতে হবে কোন টেমপ্লেট বা কোন স্ট্রাকচার গুলা সেফ আপনার জন্য, যেগুলো আপনাকে 100% স্কোর দেবে, সেটা আপনাকে জানতে হবে। আর এই মিস্টেকটা যারা করেন বা এটাকে যারা ওভারলুক করেন তাদের দেখা যায় ভালো স্কোর আসে না। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু পরীক্ষাটা আপনার কম্পিউটার বেসড, আপনার হেডফোন পরা থাকবে, মাইক্রোফোন থাকবে, তো মাইক্রোফোনটা এমন ভাবে আপনার রাখতে হবে যাতে মানে খুব উপরে না, খুব নিচে না, খুব দূরে না, খুব কাছে না, মানে একটা মানে মিনিমাম রেঞ্জের মধ্যে রাখতে হবে। তো এটা যারা মানে হ্যান্ডেল করতে পারেন না প্রপারলি, মাইক্রোফোন হ্যান্ডলিংটা যাদের হয় না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে পারফরমেন্স ভালো দেওয়া সত্ত্বেও স্কোর আসতেছে না। তো আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। একটু আগে আমি একটা টেস্ট দিলাম এপি ইউনিটে। তো আমার টেস্টের স্কোর হচ্ছে টোটাল হচ্ছে 90 এর মধ্যে আমার 83 স্কোর আসছে। তো আপনারা একটু শুনেন, দেখেন তো ভয়েসটা আসে কিনা, আমি কিভাবে পড়েছিলাম। The best time to visit Canada is during fall months when mild temperatures and vibrant fall foliage make scenic drives, hiking, and outdoor exploration especially enjoyable. Travel guides often highlight autumn, especially from late September through October, as a peak season for color changes in Ontario, Quebec, and other regions of the country. এই টাইপের কাজই হচ্ছে যে আপনি যা লেখা থাকবে দেখে দেখে পড়বেন। এই টাইপের কাজই হচ্ছে যে আপনি পড়বেন, রিড অ্যালাউড। তো এখানে দেখেন আমাকে 3টা জায়গাতে মার্কিং করা হয়েছে, কন্টেন্টে, প্রনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সিতে। তো কন্টেন্টে আমার যা লেখা ছিল আমি সব কভার করতে পেরেছি, স্পিডে পড়েছি যাতে করে আমি সব কভার করতে পারি। যদি সব কভার করা না যায় তাইলে তো আমার কন্টেন্ট পুরাটা আসলো না। দেন প্রনাউন্সিয়েশনে আমার 81 স্কোর আসছে। এখানে দেখেন আমার মেয়ে চিল্লাচিল্লি করতেছিল, সেটা চলে আসছে কারণ আমি মাইক্রোফোন ইউজ করি নাই বা নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা ছিল না। তো যারা হচ্ছেন বাসায় প্র্যাকটিস করেন, অনেক সময় দেখা যায় যে এই এনভায়রনমেন্টটা পাওয়া যায় না। তো তাদের জন্য আমাদের একটা গ্রেট অপরচুনিটি হচ্ছে আমাদের ল্যাবে এসে প্র্যাকটিস করতে পারবেন, আনলিমিটেড টাইম যখন খুশি এসে প্র্যাকটিস করতে পারবেন। যারাই আমাদের অ্যাডমিটেড স্টুডেন্ট তাদের সুবিধা মতো আমরা একটা স্কেডিউল দিয়ে দিই, আপনারা হচ্ছেন এসে প্র্যাকটিস করতে পারবেন এক্সাম এনভায়রনমেন্টের মতো করে। অ্যান্ড ফ্লুয়েন্সিটা আমি খুবই তাদের মতো করে, তারা যখন কথা বলে খুব স্পিডে কথা বলে, একটার সাথে আর একটা ওয়ার্ড কানেক্টেড থাকে, তো সেভাবে বলার ট্রাই করেছি, যার কারণে আমার ফ্লুয়েন্সিতে 82 আসছে। সো আপনারা যারা বাইরে মানে পিটি দিয়ে বাইরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের ফার্স্ট কাজটাই হচ্ছে যে আপনি কত চান পিটিতে, আপনার কত স্কোর অ্যাচিভ করতে হবে, সেটা সেই টার্গেট স্কোরটা আগে ডিসাইড করতে হবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। যা টার্গেট স্কোর হচ্ছে 80 ক্রস করবেন তাকে ডেফিনেটলি এক্সট্রা এফোর্ট দিতে হবে। আর যা টার্গেট স্কোরটা হচ্ছে
60 to 70 এরকম যদি হয়, 60, 65, 70 এরকম যদি টার্গেট স্কোর হয়, আমার মনে হয় না 1 মাসের বেশি সময় আপনার লাগবে। মানে 1 মাসের মধ্যেই আপনি 100% রেডি হয়ে যাবেন, এবং 1 মাস থেকে বেশি যারা খুব ব্যস্ত, মানে দেখা যায় মাঝখানে গ্যাপ পড়ে যাচ্ছে, প্র্যাকটিস করতে পারছে না, তাদের জন্য হচ্ছে 1.5 মাস। 1.5 মাসের বেশি সময় আসলে কোনোভাবেই পিটির জন্য দেওয়া উচিত না, কারণ আপনার আলটিমেটলি কোনো হেল্প করবে না এর চেয়ে বেশি সময় দিলে। পুরা জিনিসটা হচ্ছে আপনি সফটওয়্যারকে ট্রিক করবেন এবং এই 22টা প্রশ্নের টাইপ আয়ত্তে আনবেন। সো খুব ইজিলি আপনি এই কাজটা করে ফেলতে পারবেন যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন, প্রতিদিন আমাদের স্টাডি প্ল্যান মেনটেন করে প্রতিদিন যদি প্র্যাকটিস করেন, খুব ইজিলি আপনি এই স্কোরটা অ্যাচিভ করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে যে ওয়েবসাইটটা দেখালাম, এটা হচ্ছে এপিউনি। এটা ছাড়া আলফাতেও মানুষজন প্র্যাকটিস করে। তো এই যে দেখেন, আপনি প্র্যাকটিসে গেলেই আলফাতে গিয়ে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন আজকেই গিয়ে। আপনি এই টেস্টগুলা, এই যে স্পিকিং এর জন্য, রাইটিং এর জন্য, রিডিং, লিসনিং এর জন্য, যে টোটাল হচ্ছে এখানে 22টা টাইপ। তো এগুলাতে আপনি গিয়ে প্র্যাকটিস করে আসলে পিটি এর সাথে একটু ফ্যামিলিয়ার হতে পারেন, জিনিসটা কি আপনার হাতে খড়ি হবে। আর এখানে কিছু স্টাডি টুলস আছে, যে প্রেডিকশন ফাইলগুলো যেগুলো বেশিবার রিপিট করেছে, যে প্রশ্নের টাইপগুলো অনেক বেশিবার আসছে পরীক্ষাতে, সেগুলো প্রেডিকশনে রাখা হয়। এগুলো আপনি দেখতে পারেন। টেমপ্লেটগুলো কোন প্রশ্নের টাইপের জন্য কোন টেমপ্লেট, এগুলো আপনি একটু দেখে ফেলতে পারেন। বিভিন্ন ভিডিওস আছে কোন প্রশ্নের টাইপটা কিভাবে সলভ করলে ভালো স্কোর আসবে, সেটার জন্য ভিডিও মেক করা আছে। প্রচুর আপনার ম্যাটেরিয়ালস আছে রেডি হওয়ার জন্য, বাট এগুলো আপনাকে ইউজ করতে হবে, কিভাবে ইউজ করবেন সেটা জানতে হবে। দ্যাটস এনাফ। আর আইএলটিএস এ যারা দেখা যায় যে রিটেক করেন, তাদের সবারই মোটামুটি প্রবলেম হচ্ছে রিডিং নিয়ে। পিটিতেও আসলে রিডিংটা একটু ট্রিকি, রিডিং এর জন্য একটু এক্সট্রা এফোর্ট দিতে হয়, টাইম ম্যানেজমেন্ট থেকে স্টার্ট করে কলোকেশন শিখতে হয়। ভোকাবুলারির উপরে যার দখল ভালো, তারা তো রিডিং এ ভালো করেন ডেফিনেটলি। তো এখানে হচ্ছে আইএলটিএস এর মতো এত লেন্দি প্রসেস না, কিন্তু যা আছে যথেষ্ট ডিফিকাল্ট। এটার জন্য আপনাকে কিন্তু সেপারেট স্ট্র্যাটেজিস ফলো করতে হবে, কলোকেশন শিখতে হবে বেশি বেশি। তো আমরা যে পিয়ারসন যে কলোকেশনের লিস্টটা রেডি করে রেখেছিল, সেটা আমরা প্রোভাইড করি, এবং আমাদের নিজস্ব কিছু কলোকেশনের ম্যাটেরিয়াল আগে থেকে রেডি করা আছে। পিয়ারসন থেকে যেটা প্রোভাইড করা হয়, সেটা থেকে আপনি ম্যাক্সিমাম 10টা নাম্বার অ্যাচিভ করতে পারবেন, 10 মার্কস অ্যাচিভ করতে পারবেন। আর আমরা যেটা প্রোভাইড করব, সেটা থেকে আরো এক্সট্রা স্কোর আসবে, কারণ এগুলাই মূলত ঘুরে ফিরে আসে। ওকে, তো আমরা হচ্ছে যে একটা ফোকাসড এবং গুছানো প্রস্তুতি যদি নেই, তাহলে পিটি আমাদেরকে খুব বেশি দিন মানে ভোগাবে না। আমরা খুব ইজিলি এক্সামের জন্য রেডি হয়ে যেতে পারবো, বা এক্সাম দেওয়ার কনফিডেন্সটা আমরা পাবো। তো আমার স্লাইডে চলে যাই। নেক্সট হচ্ছে রোড ম্যাপটা কি হওয়া উচিত। প্রথম কাজ, একদম ফার্স্ট কাজ, আপনাকে ডিসিশন নিতে হবে আপনার কত চাই, পিটিতে আপনার কত স্কোর অ্যাচিভ করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। তারপরে হচ্ছে আপনি যে স্কোরিংটা, কোন প্রশ্নের টাইপে কত স্কোর, এবং সেটা আপনার ইন্টিগ্রেটেড স্কিল কিনা, মানে 2টা মডিউলে সেটা ডিভাইডেড কিনা, এই ব্যাপারগুলো ভালো মতো বুঝতে হবে। এবং এগুলা আমরা গুছিয়ে রেখেছি, আপনি জাস্ট এই পিডিএফটা গো থ্রু করলেই বুঝতে পারবেন কোনটাতে আপনার প্রায়োরিটি দেওয়া উচিত, মানে হাই ইম্প্যাক্ট টাস্ক কোনগুলা, ফোকাস করতে হবে কোনগুলাতে, সেটা বুঝতে পারবেন। অ্যান্ড অবভিয়াসলি আপনাকে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে, সেটা আমাদের সেকশনাল টেস্ট হোক, মক টেস্ট হোক, সে পরীক্ষাগুলো আপনাকে দিতে হবে। আদারওয়াইজ আপনি এক্সামে মানে ভালো পারফর্ম করতে পারবেন না, আপনার ফাম্বল চলে আসবে, আপনি কথাগুলো ফ্লুয়েন্টলি বলতে পারবেন না। যে টাইপে আসলে আপনার গ্রামারের দরকারই নাই, সেখানে আপনি গ্রামার নিয়ে অতিরিক্ত কনসার্ন হয়ে স্কোর কমায় ফেলবেন। এমন অনেক বিষয়পত্র হবে যদি না আপনি ভালো মতো মেইন এক্সামের আগে সেকশনাল এবং মক টেস্টগুলা না দেন। ওকে, তো আমরা জে স্কয়ার কিভাবে হেল্প করবো, প্রথমত হচ্ছে আমাদের যে কোর্সটা ডিজাইন করা হয়েছে 18টা ক্লাসের, এই জায়গায় আপনি একদম স্ট্রাকচার্ড একটা জার্নি আপনার যাবে, যেখানে আপনাকে কোনো টেনশন করতে হবে না যে কোথায় ফোকাস করব কোথায় না। এবং আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল একদম পার্সোনাল অ্যাটেনশনটা দেই, তো কারোই আসলে মানে আমাদেরকে খুঁজতে হয় না, আমরা খুঁজে খুঁজে আপনাদেরকে বের করব যে কার কোথায় প্রবলেম আছে, সেই প্রবলেমটা কেন সলভ করছে না। এবং আমরা কিন্তু ব্যাক এন্ডে কে কিভাবে প্র্যাকটিস করছে সেটা অ্যাক্সেস আছে। মানে একদিন যদি একটা স্টুডেন্ট লগ ইন না করে তার পোর্টালের মধ্যে, আমি একটু পোর্টালটা দেখাই, যদি পোর্টালের মধ্যে সে লগ ইন না করে, সে পড়াশোনা না করে, এই যে এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব, আপনারা লগ ইন করে প্র্যাকটিস করবেন। তো যদি একজন স্টুডেন্ট প্র্যাকটিস না করে, আমরা কিন্তু ব্যাক এন্ডে দেখি এবং পরবর্তীতে ওনাকে এক্সট্রা হোমওয়ার্ক দেই, ওনাকে আলাদা করে আমরা রিটেনশনে নেই যে কেন আপনি করলেন না, যাতে করে এই কোর্সের মধ্য দিয়ে আপনার 100% প্রিপারেশনটা হয়ে যায়। আপনি অ্যাডমিশন নিলেন, আপনার কাজ শেষ, এখন আপনাকে এক্সামের জন্য রেডি করে দেওয়া হচ্ছে আমাদের কাজ। তো আপনি দেখেন, এই যে আমাদের প্র্যাকটিস করার জন্য যে পোর্টালগুলা, সেগুলো হচ্ছে আপনার কিনতে হয়।
তো ধরেন আপনি 2 মাসের জন্য যদি প্র্যাকটিস পোর্টাল, এই যে আপনাকে দেখালাম যে আমাদের টেমপ্লেট আছে, প্রেডিকশন ফাইলগুলো আছে, এগুলো কিন্তু আপনি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন না। এই যে দেখেন লক করা, রাইট? আপনাকে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস করে রেখেছে, এগুলো আপনাকে কিনতে হবে। তো কিনতে গেলে আপনার কত টাকা খরচ হবে দেখেন। 2 মাসের জন্য যদি আপনি অ্যাক্সেসটা কিনেন তাহলে 2895 টাকা আপনার লাগতেছে। যদি আপনি মক টেস্ট দিতে চান, পার মক আপনার 295 টাকা করে নিবে। তো আপনি যদি আমাদের এখানে অ্যাডমিশন নেন তাহলে কিন্তু এগুলোর কিছুই আপনাকে করতে হচ্ছে না। অনেক প্রতিষ্ঠান দেখবেন শুধুমাত্র হচ্ছে রেডি করায় দেয়, বা স্ট্র্যাটেজিস গুলা বা কিভাবে পড়া উচিত সেই সিস্টেম গুলা দেখায় দেয়, সেটার জন্যই শুধু পেমেন্ট নিয়ে থাকে। আমরা যে পেমেন্টটা নেই সেটার চেয়ে অনেক বেশি তারা সেই কাজের জন্য নেন। বাট আমরা হচ্ছি একদমই মিনিমাম ফি, পাশাপাশি হচ্ছে আপনাকে যত সাপোর্ট লাগবে আপনার এই যে অনলাইন পারচেজের বিষয়গুলো, এগুলো থেকে আমাদের স্টুডেন্টরা ফ্রি থাকেন, আমরাই প্রোভাইড করি আপনার প্রিমিয়াম অ্যাক্সেসগুলো। সাথে একটা মোবাইল অ্যাপ থাকে, যে মোবাইল অ্যাপে আপনি ফ্রি টাইমে, মোবাইলে তো আমরা বেশিরভাগ সময় স্ক্রল করে সময় নষ্ট করে ফেলি, তো এটা যাতে না হয়, আপনি মোবাইলে থাকাকালীনও যাতে আপনার পিটি প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারেন, সেজন্য আমরা মোবাইল অ্যাপ প্রোভাইড করে দেব এটার সাথে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি ওই কোর্স ফির মধ্যেই পাচ্ছেন, ফ্রিতে পাচ্ছেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনার 1.5 মাসের কোর্স, 1.5 মাস শেষ হয়ে গেছে, আপনি পরীক্ষা দেন নাই, এর মানে কিন্তু আমাদের সাথে আপনার সম্পর্ক শেষ না। আপনি মেইন এক্সামের আগ পর্যন্ত আমাদের সাপোর্ট পাবেন ফ্রিতে, সেই সাপোর্টটা আপনি নিতে পারবেন। এক্সামের রেজিস্ট্রেশন করা থেকে লাস্ট মোমেন্টে আমরা যখন ফাইনাল ডিসিশন নিয়ে নেই তখন দেখা যায় অনেক প্রবলেম আসে, যেটার জন্য আপনার টিচারের সাথে বসতে হয়, তো সেই সুযোগটা আপনি পাচ্ছেন। অ্যান্ড প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন পাবেন, ফিডব্যাকটা দেওয়া হবে আপনার কোথায় কাজ করা উচিত, বা কেউ যদি দেখা যায় আনরিয়ালিস্টিক একটা গোল সেট করে ফেলেন। এই যে দেখেন আমি একটু আগে আপনাকে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল এই ওয়েবসাইটে, আমি লগ ইন করছি এই ওয়েবিনার নেওয়ার জন্য, ফার্স্ট অ্যাটেম্প ছিল। তো ফার্স্ট অ্যাটেম্পটেই আমার 83 আসছে। তো দেখা যাবে আপনার ফার্স্ট অ্যাটেম্পটে হয়তো 23ও আসতেছে না, হবে, এরকম হতেই পারে। তো ফার্স্ট অ্যাটেম্পটে আপনার যদি 23ও না আসে, দ্যাট মিনস আপনি যদি টার্গেট করেন যে আমার 90-তে 90 পেতে হবে, এটা আপনার জন্য আনরিয়ালিস্টিক হয়ে যাবে। সো আপনার ইংলিশের লেভেল অনুযায়ী আপনার রিয়ালিস্টিক একটা স্কোর, যেটা দিয়ে আপনি আসলে দেশের বাইরে যেতে পারবেন, আপনার যে কান্ট্রি বা যে ইউনিভার্সিটিতে আপনার যাওয়ার ইচ্ছা, সেই ডেস্টিনেশনে আপনি যেতে পারবেন, সেটা আগে গোল সেট করতে হবে, এন্ড দেন সেটার লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে। এরকম আপনি এই সমস্ত সফটওয়্যারও আসলে আপনাকে আগে জিজ্ঞেস করে যে আপনি কত স্কোর ডিজার্ভ করেন, বা আপনি কোন লেভেলের স্টুডেন্ট, বা আপনি কত চান ফাইনালে পাবেন, সেটার আলোকেই আপনার প্রিপারেশনটা বা আপনার যে ইয়েটা থাকে, মানে স্টাডি প্ল্যানটা থাকে, সেটা এভাবেই ডিফাইন করা হয়। তো সব কথার শেষ কথা হচ্ছে যে আপনাকে সিস্টেমটা মেনটেন করতে হবে, রোড ম্যাপটা, যে আগে আমি ডিসিশন নিব কোন কান্ট্রিতে যাব, কোন ইউনিভার্সিটিতে যাব, সেই ইউনিভার্সিটির স্কোর সম্পর্কে জানতে হবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা প্রপার স্টাডি প্ল্যান মেনটেন করে পিটির জন্য প্রিপারেশন নিব। তো আমাদের পিটিতে কেন জয়েন করবেন বা কাদের জয়েন করা উচিত? একদমই বিগিনার্স যারা, যাদের বেসিকে অনেক প্রবলেম, দেখা যাচ্ছে যে আইএলস করার জন্য ওনাদেরকে আগে প্রি আইএলস এর মতো কোর্স করতে হবে, যেখানে সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে আপনাকে মোটামুটি ইংলিশের ভালো একটা দখল নিয়ে তারপরে আইএলস এ যেতে হবে, যদি আপনি 6.5 স্কোর, একটা ডিসেন্ট স্কোর যদি অ্যাচিভ করতে চান। তো সেদিক দিয়ে যদি দেখা যায় যে শর্ট টাইমের মধ্যে আপনার টার্গেট স্কোরটা অ্যাচিভ করে ফেলতে চান, বা খুব প্রেসারে আছেন, আইএলস এর জন্য প্রিপারেশন নেয়ার এত সময়ও নাই, সামনে ইনটেক, এই ধরনের যারা, তাদের জন্য হচ্ছে বেস্ট। রিটেকার্স যারা, সেটা আইএলস হোক পিটি হোক, আমাদের কোর্সটা আপনাদের জন্য বেস্ট হবে, কারণ আমরা এমন ভাবে পড়াবো যাতে করে আপনার মানে 100% কনফার্ম হয় যে আপনি আপনার টার্গেট স্কোরটা অ্যাচিভ করতে পারবেন। আপনি রেকর্ড ব্রেক করবেন এটা বলছি না, আপনার টার্গেট স্কোর যেটা রিয়ালিস্টিক, যে গোলটা সেট করবেন, সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। যে পোস্টটা আছে না, এই পোস্টের লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, তাহলে আপনারা নিজেরা ভিজিট করে যে কান্ট্রির জন্য, যে অস্ট্রেলিয়ার জন্য, যে কান্ট্রির জন্য আপনি ইন্টারেস্টেড, সেই কান্ট্রির লিস্টটা দেখতে পারবেন। অলমোস্ট সেম, কারণ এই যে আইএলস এর যেরকমটা হচ্ছে যে 6.5, বাট আইএলস এর স্কোরিংটা অনেকটা স্ট্যান্ডার্ড না, 0 থেকে 9 পর্যন্ত, বাট এখানে যেহেতু 10 থেকে 90 পর্যন্ত, সো নাম্বারস গুলো মনে রাখাটা একটু ডিফিকাল্ট, একটু ট্রিকি। তো আপনার জন্য যে কান্ট্রি সুইটেবল, যে প্রোগ্রাম সুইটেবল, সেটার আলোকে আপনি জাস্ট টার্গেটটা সেট করে রাখলেন, যে এত আমাকে অ্যাচিভ করতে হবে মিনিমাম, তার চেয়ে বেশি আপনাকে সেট করতে হবে। ধরেন আপনি যাবেন হচ্ছে নিউজিল্যান্ডে ব্যাচেলার্সে, তো মিনিমাম 64 হলেই হচ্ছে, তো আপনি টার্গেট রাখবেন আপনার যাতে 70 আসে। জি ম্যাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, ইউ আর ওয়েলকাম। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে? হ্যাঁ ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। জি, অ্যাপ ইউনি বা আলফা এর পাশাপাশি যদি সবাই আমরা
প্র্যাকটিস করার সময় চ্যাট জিপিটির সাথে নিয়ে বসি বা যারা প্র্যাকটিস করেন, অন্যান্য যারা ইউজুয়াল মানে এআই যে টুল গুলো আছে চ্যাট জিপিটি সহ বা জেমিনাই যেগুলো আছে, এই সমস্ত টুলগুলো যদি আমরা ইউজ করি, এটা কতটুকু ইফেক্টিভ বা আদৌ ইউজ করা ঠিক কিনা? আমি যদি বলি, আসলে আপনার যখন এরকম একটা গুছানো প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন কিনে প্র্যাকটিস করছেন, তখন আসলে আপনার এর বাইরে কোনো কিছুর হেল্প নেওয়ার দরকারই পড়ে না, মানে পরীক্ষার প্রিপারেশনের জন্য। এখন যদি আপনার বেসিকে সমস্যা থাকে, আপনি বুঝতেছেন না যে মাই বসের পরে কেন সেইজ হইছে, তো আপনি বুঝতে পারতেছেন না যে এই সেন্টেন্সটা এমন কেন হলো, তো সেটার জন্য আপনার হচ্ছে বেসিকের হেল্পের জন্য, সাপোর্টের জন্য আপনি ওই সেন্টেন্সটা কপি করে চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করতে পারেন যে এটাকে সিম্পলিফাই করেন বা এখানে গ্রামার কি কি আছে। তো সেগুলো হচ্ছে যারা আসলে ইংলিশের স্কিল ডেভেলপ করতে চান তাদের জন্য অন্যান্য যে চ্যাটজিপিটি বা জেমিনাই এগুলো হেল্প নিতে পারেন। বাট শুধু যদি আপনার ফোকাস থাকে যে আমি পিটির জন্য রেডি হব, তাহলে এই সফটওয়্যার টুলগুলাই মোর দেন এনাফ। বলতে গেলে ম্যাম আমার তো মনে করেন স্পিকিং লেভেলটা একটু স্লো আছে, মোটামুটি আর কি 5.5। তো আমার তো অবশ্যই তো পিটি যদি এক্সাম দেই সেক্ষেত্রে মনে করেন কিভাবে কি করলে ইনক্রিজ করতে সেক্ষেত্রে পারবো আপনি আবার। হেল্প পাবেন, কারণ আপনার এখানে দেখেন নরমালি আপনি আইএলস এর কথা বলতেছেন 5.5, রাইট? তো আইএলস এ হ্যাঁ। আপনাকে যেরকম কমপ্লিট একটা ইন্টারভিউ দিতে হয়, পিটিতে তো এরকম না। পিটিতে হচ্ছে ছোট ছোট চাঙ্কে ভাগ করা থাকে এবং আপনি যেটাতে ভালো করবেন সেটার মার্কস আদায় করবেন। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি এক নাগাড়ে একটা স্কিলই শুধু শোকেস করবেন এরকম না। তো যার কারণে আপনি এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পাবেন আইএলস এর তুলনায়। আইএলস নিয়ে যারা মূলত স্ট্রাগল করেন তারাই আসলে সুইচ করেন পিটিতে, কারণ এখানে এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ আপনি পাবেন। জি জি জি, সেই জন্য ওকে, থ্যাংক ইউ ম্যাম, এমন সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা সবাই অনেক কিছু শিখতে পারলাম। তো আশা করি you're সামনে আরো welcome, এরকম sir. ওয়েবিনার হবে। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ম্যাম কারো আপনাদের সাথে দেখা করতে হলে কোথায় আসতে হবে? আপনাদের ইয়েটা আমাদের কোথায়? লোকেশন, জি আমাদের লোকেশনটা, আমাদের 3টা ব্রাঞ্চ আছে। তো গ্রুপে দিয়ে দিবেন ম্যাম। জি, লোকেশন গুলা দিয়ে দিব। আমাদের কোম্পানি সম্পর্কে আমি বলেছিলাম যে একদম শেষের দিকে আমরা আমাদের সার্ভিস নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো আমাদের টোটাল 3টা ব্রাঞ্চ আছে, সিলেট, সুনামগঞ্জ এবং ভৈরবে। সিলেটের যে অফিসটা সেটার অ্যাড্রেস হচ্ছে এলিগেন্ট শপিং মল, লিফটের 11, জিন্দাবাজার।